এই নির্বাচনটা যদি দ্রুত সময়ের মধ্যে না হয় তাহলে কিন্তু মানে আবার দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। এটা কিন্তু বিএনপি বারবার বলে আসতেছে। তারা রাজনৈতিক একটা প্রেশার ক্রিয়েটটা করবে, সেটা হচ্ছে যারা এই নির্বাচনটাকে যারা চাচ্ছে তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবে এবং সেখান থেকে তারা একটা একক আওয়াজ তুলবে যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত এবং এখন নির্বাচনটা দেন। এই যে সকল রাজনৈতিক দলের যে ঐক্যবদ্ধ একটা কণ্ঠস্বর, এইটাকেই মানে বিএনপি মনে করতেছে এটা সরকারের উপর একটা যথেষ্ট প্রেশার ক্রিয়েট করবে এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা এফেক্ট ফেলবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ অব্যাহত রাখবে বিএনপি। দলটি মনে করে নির্বাচন নিয়ে সরকার ততটা আন্তরিক নয়, তারা নির্বাচনকে তুলনামূলক কম গুরুত্ব দিচ্ছে। এই বিষয়ে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল হাসান, সঙ্গে আছি শাহাদাত তনিম। কামরুল হাসান, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছে। আমাকে আমন্ত্রণ জানালে আপনাকেও স্বাগত। আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচন নিয়ে সরকারকে বিভিন্ন কৌশলে চাপে রাখতে চায় বিএনপি, এটি কেন? আসলে বিএনপি মানুষের ভোটাধিকার, গণতন্ত্র এইটার জন্য দীর্ঘ 16 বছর ধরে কিন্তু আন্দোলন করছে। আপনি দেখতে পাচ্ছেন, আপনি এটার জন্য তাদের অনেক ত্যাগ তিতিক্ষা, মামলা হামলা, সর্বশেষ যেটা হলো যেটা 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। কিন্তু আসলে মানুষের যে ভোটাধিকার সেটা কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয়নি, যেটার জন্য দীর্ঘ লড়াই করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, লন্ডনে অবস্থানরত তারেক রহমান সাহেব সহ বিএনপি এবং বিএনপি সমমনা বা গণতন্ত্র মনা যত দল আছে তারা কিন্তু এই একটা অধিকারকেই মানে প্রতিষ্ঠিত করার জন্য দীর্ঘদিন আন্দোলন করে আসছে। কিন্তু সেই অধিকারটা এখনও বাস্তবায়ন বা বাস্তব রূপ লাভ করে নাই। যদিও একটা মানে সুদিন আসছে, মনে করা হচ্ছে যে না আগে সেই ফ্যাসিবাদের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু মানুষের যে ভোটটা, আমি আমার পার্সোনাল আমি কোনো ভোট দিতে পারিনি। একবার মাত্র ভোট দিতে গেছি এই বিগত সরকার আমলে, তখন সেখানে আমি সাংবাদিক, আমিও নাজেহালের শিকার হয়েছি, আমি ভোট দিতে পারিনি। আমারও মনে চায় যে আমি একটা মানে সুন্দর একটা পরিবেশে ভোট দিই। এই যে চাওয়া এবং যে প্রাপ্তি, এইটাকে বেস করেই বিএনপি আসলে এখনও সরকারকে বা এই বর্তমান যারা ক্ষমতাসীন আছে তাদের কাছে দাবি জানাচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনটা দেওয়া হোক। আর একটা বিষয় হচ্ছে যে যারা পতন যাদের হয়েছে তারা কিন্তু এখনও মানে ষড়যন্ত্র বা সেই মানে তাদের যে ভিতরে যে কাজগুলো দোসরদের, সেটা কিন্তু চলমান রয়েছে। তার মানে হচ্ছে যে আপনার এই নির্বাচনটা যদি দ্রুত সময়ের মধ্যে না হয় তাহলে কিন্তু মানে আবার দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হতে পারে। এটা কিন্তু বিএনপি বারবার বলে আসতেছে। তো এই চাওয়াটার জন্যই আর কি মূলত হচ্ছে সরকারকে চাপ দিচ্ছে যে আপনারা যত দ্রুত নির্বাচন দেবেন, দেশকে গণতান্ত্রিক পন্থা নিয়ে আসবেন, ততই দেশের জন্য মঙ্গল হবে। এটা হচ্ছে বিএনপির চাওয়া। আচ্ছা, কি ধরনের কৌশল নিতে পারে বলে মনে করছেন? এখন যেটা মনে হচ্ছে, এর আগে বিএনপি নেতা কর্মীরা যেটা আমাদেরকে ইনফরমেশন যেরকম ছিল যে যদি প্রধান উপদেষ্টা যদি নির্বাচনটা ডিসেম্বরের মধ্যে না দেয় বা নির্বাচনের রোডম্যাপ যদি না ঘোষণা করে, তাহলে হয়তো তারা একটা রাজনৈতিক যে কর্মসূচি, সেই কর্মসূচি, যদিও সেটা গণতান্ত্রিক কর্মসূচি, তারা চিন্তা ভাবনা করতেছিল। কিন্তু গত বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংয়ের পরে তাদের যে নীতি নির্ধারণী ফোরাম, সেখানকার বৈঠক, সেটা ওই দিনকার রাতে এবং গত বৃহস্পতিবার যে মিটিংটা হলো, সেখানে তারা যেটা চিন্তা করছেন, তারা রাজনৈতিক একটা প্রেশার ক্রিয়েটটা করবে। সেটা হচ্ছে যারা এই নির্বাচনটাকে যারা চাচ্ছে বা গণতান্ত্রিক যেসব দল আছে সেসব, বা বিগত দিনে যারা পাতানো নির্বাচনকে যারা বয়কট করছে, বর্জন করছিল, তাদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবে এবং সেখান থেকে তারা একটা একক আওয়াজ তুলবে যে আমরা নির্বাচনের জন্য প্রস্তুত এবং এখন নির্বাচনটা দেন। এই যে সকল রাজনৈতিক দলের যে ঐক্যবদ্ধ একটা কণ্ঠস্বর, এইটাকেই মানে বিএনপি মনে করতেছে এটা সরকারের উপর একটা যথেষ্ট প্রেশার ক্রিয়েট করবে এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা এফেক্ট ফেলবে। নির্বাচন নিয়ে জামায়াতের বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য আমরা গণমাধ্যমে দেখি। এখন কি অবস্থানে আছেন বলে মনে করছেন তাদের এই নির্বাচন নিয়ে? আসলে সত্য কথা বলতে কি, আমরা যারা পলিটিক্যাল মানে বিট করি, আমরা আমার কাছে মনে হয় বা আমাদের মতো অনেকের কাছেই মনে হয় যে জামাত একটা আনপ্রেডিক্টেবল দলের মতো মনে হয়েছে। ওরা এখন কি বলে, কালকে কি বলে, আসলে এটা মানে প্রেডিকশন করা মুশকিল হয়ে যাচ্ছে। আমরা রিসেন্ট মানে 1-1.5 মাস আগেও আমরা যদি দেখি, জামাতের সেক্রেটারি জেনারেল সাহেব গোলাম পরোয়ার সাহেব যে আছে, জাতীয় প্রেস ক্লাবে বলল দ্রুত সময়ের মধ্যে নির্বাচন।
আবার কিছুদিন আগে বললো যে আগামী রোজার আগে নির্বাচন, আবার গতকালকে যে আমির সাহেব বললো যে না আমরা 3টা শর্ত দিছি, শর্ত সাপেক্ষে নির্বাচন। আসলে ওদেরকে প্রেডিকশন করা মুশকিল আর কি, মানে কখন কি বলে আর কখন কি মানে তারা তাদের সিদ্ধান্ত এটা প্রেডিকশন করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তারপরে আমরা মানে আশাবাদী যে তারা মানে নির্বাচন কেন্দ্রিক যে অবস্থান সেটা তারা মানে দ্রুত সময়ের মধ্যেই তারা চাবে বলে আমাদের কাছে মনে হচ্ছে এখন। জামাতের আমির লন্ডনে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেখানে কি আলোচনা হয়েছে? না আসলে মিটিংটা যেটা হয়েছে আমরা 2 দিন পরে আমরা জানতে পারলাম। এটা আসলে মানে মোটামুটি গোপনীয়তার সঙ্গে করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে তো এখনো এটা কোনো স্বীকারোক্তি আমরা পাইনি। অফিসিয়াল কোনো বিবৃতি আসেনি? অফিসিয়াল এখন আমরা পাইনি। আমরা বিভিন্ন সোর্সের মাধ্যমে বিএনপির সঙ্গে কথা বলার চেষ্টা করছি লন্ডনে যারা আছেন, বাট সেখান থেকে আমরা ওইভাবে কনফার্মেশন আমাদেরকে ক্লিয়ারলি বলে নাই। কিন্তু জামাত সূত্র যেটা বলছে যে এটা আছে শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ বা দীর্ঘদিনের জোট মিত্র ছিল সেই হিসেবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থান জানার জন্য তারা গেছেন। সেখানে রাজনৈতিক আলোচনাও হয়েছেন, এটা আমির সাহেবও আমাদের স্বীকারোক্তি দিয়েছেন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে শুধু সৌজন্য সাক্ষাৎই না, বিএনপির সঙ্গে জামাতের যে দূরত্বটা মানে তৈরি হয়েছিল ওইটা অনেকটা কমে আসবে বলে আমাদের কাছে মনে হচ্ছে এই সৌজন্য সাক্ষাতের মধ্যে দিয়ে। বিএনপির মতো অন্যান্য দলগুলো নির্বাচন দ্রুত যেন হয় সেই দিকেই হাঁটছে, তাদের সঙ্গে বিএনপির এখন মতের কতটা মিল আছে, অবস্থানটা কি? আমরা যারা কাজ করতেছি সেখানে দেখতেছি যারা বিগত দিনে যারা ফ্যাসিবাদ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল সেরকম দলগুলোর মধ্যে সবচেয়ে মানে সংখ্যাগরিষ্ঠ দলগুলোই আর কি, এবং মোর দেন সব দলগুলোই আর কি নির্বাচনের পক্ষে তাদের অবস্থান জোরালো করছে। সেটা আপনার গণতন্ত্র মঞ্চ ধরতে পারেন, বারোদিলো জোট বলতে পারেন, জাতীয়তাবাদী সমমনা জোট বলতে পারেন, বাম ঘরানার যতগুলো দল আছে বা জোট আছে তারাও নির্বাচনের ব্যাপারে দ্রুত সময় নির্বাচনের জন্য বলতেছে। এক্সেপ্ট এখন নতুন যে আপকামিং দলটা আসছে, মানে আপকামিং না, যে দলটা নতুন গঠন হয়েছে বৈষম্যবিরোধী ছাত্রদের নিয়ে, এনসিপি, এবং মাঝে মধ্যে জামাত নির্বাচন নিয়ে একটু বিরোধিতা করতেছে। এর বাইরের সকল রাজনৈতিক দলগুলোকে আমরা একটা প্ল্যাটফর্মে, আমরা মানে একটা প্ল্যাটফর্ম না, তারা তাদের অবস্থান থেকে নির্বাচনের পক্ষেই তারা বলতেছে। আরেকটি বিষয় হচ্ছে, দ্রুত নির্বাচন না হলে কি ধরনের সংকট তৈরি হবে বলে মনে করছেন? রাজনৈতিক সংকটগুলো মূলত কি তৈরি হতে পারে? আমি শুরুতেই বলছি যে আপনার যদি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন না হয় তাহলে প্রথম যে সমস্যাটা হবে, এই দেশে যদি স্থিতিশীল, মানে এটা শুধু এই দেশ না, যে কোনো জায়গাতেই যদি স্থিতিশীল পরিবেশ না হয় সেই দেশে বিনিয়োগ সৃষ্টি হবে না। সেই দেশে অর্থনৈতিক যে একটা লেভেল বা অর্থনৈতিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ী, শুধু বিদেশি বিনিয়োগ না, দেশি আমাদের যারা ব্যবসায়ী আছে তারাও কিন্তু একটা পরিবেশের অভাবের কারণে তারা কিন্তু ব্যবসাটাকে গুটাই ফেলার চিন্তাভাবনা করে। অর্থনৈতিক প্রবলেমটা একটা হবে, এটা আমাদের রাষ্ট্রের ক্ষতি হবে যদি স্থিতিশীল পরিবেশ না হয়। আর রাজনৈতিক যেটা হচ্ছে, আমরা বেশিরভাগই আমরা ভয় পাচ্ছি যে এখন দেখবেন আপনি আওয়ামী লীগের কিন্তু এখন বেশ মিছিল মিটিং দেখা যাচ্ছে। এখন এদেশে কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থক কিন্তু হিউজ পরিমাণ, সেটা আপনি পার্সেন্টেজ দিলে আমি মনে করি 20 or 30% এখনও আওয়ামী লীগের কর্মী সমর্থক, তারা তো বসে থাকবে না। তো তারাও চাবে, যেহেতু তাদেরকে হটানো হয়েছে, তারাও চাবে এদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক বা তারা তাদের অবস্থান পাকাভুক্ত করুক। তো ওইটা করতে গেলে আপনার আর একটা ক্লাসের তৈরি হবে, এবং ওখানে একটা মনে করেন আবার একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হতে পারে বা আবার একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এই যে রাজনৈতিক যে এখন যে স্থিতিশীলতা আছে, এটা কিন্তু ধীরে ধীরে কিন্তু এটা কমে আসবে। শুধু এই রাজনৈতিক এবং অর্থনৈতিক, এর বাইরেও অনেক কিছু প্রবলেমগুলো ক্রিয়েট হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। আপনি বলছিলেন যে জামায়াত একটি আনপ্রেডিক্টেবল দল, তো সেই প্রেক্ষিতেই নির্বাচনের আগে বিএনপির সঙ্গে কি জামাতের জোট গ্রহণ করার কি কোনো সুযোগ দেখছেন কিনা, বা ভবিষ্যতে এই ধরনের কিছু হতে পারে কিনা? আমার কাছে আপাতত মনে হচ্ছে তা না, এরকম হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ। কারণ জামাত তার বিশেষ করে এখন যে প্রেক্ষাপটটা, সেখানে হচ্ছে মানে আগে জামাত বিএনপির সঙ্গে লিয়াযোগ মানে অ্যালায়েন্স কেন করছে অ্যাগেনস্ট আওয়ামী লীগের অ্যাগেনস্টে, যেহেতু এখন মাঠে এখন আওয়ামী লীগ নেই, সবচেয়ে আর একটা বৃহৎ দল আওয়ামী লীগ যেহেতু নেই, সেক্ষেত্রে এখানে বিএনপির সঙ্গে তাদের অ্যালায়েন্সটা কম হওয়ার সম্ভাবনা বেশি। এখানে আমার কাছে মনে হচ্ছে আগামী নির্বাচনে অলরেডি জামাত তো তাদের 300 আসনই প্রায় সব জায়গায় ক্যান্ডিডেট ঘোষণা করেছে। তো আমার কাছে মনে হচ্ছে জামাত নিজের এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। হয়তো জামাত তার একটা অ্যালায়েন্স করার চেষ্টা করতেছে, বিএনপিও হয়তো অ্যালায়েন্স না করুক, অন্তপক্ষে সমমনাদের নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিবে, এরকমই আমাদের কাছে মনে হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় বিএনপির
একই দলের লোকজনের সঙ্গে নেতাকর্মীদের সঙ্গে বিরোধ চলছে, আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন সময় নিহত হয়েছে বেশ কয়েকজন, আমাদের একটি পত্রিকার রিপোর্টও হয়েছে। নির্বাচনের আগে কি এই ধরনের সংঘাত আরো বাড়বে কিনা, দলের লোকজন কি বলছেন, এই সংকট মোকাবেলার জন্য দল কি পদক্ষেপ নিচ্ছে? আপনি তো খেয়াল করবেন যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা অন্যান্য যারা সিনিয়র লিডার আছে, তারা কিন্তু বিগত কয়েক মাস ধরে বলতেছে যে আগামী নির্বাচনটা বিএনপির জন্য অনেক কঠিন হবে। তো কঠিনের মধ্যে সেটা আমরা অ্যাকচুয়ালিভাবে আমরা জানি যে এখন নির্বাচনে বিএনপি স্বাভাবিকভাবে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে আগামী নির্বাচনে বিএনপির জন্য এটাও একটা কঠিন জায়গা হবে। আপনার ভোট যুদ্ধ, মানে বিশেষ করে মনোনয়ন যুদ্ধটা যেটা হবে, আমার কাছে মনে হচ্ছে ওখানে বিএনপির এত ক্যান্ডিডেট আছে এবং প্রত্যেকেই সেরা। তো ওই ক্যান্ডিডেটদের ভিতরে মনোনয়ন যে যুদ্ধটা হবে, ওখানে বেশ আমার মনে হচ্ছে এরকমের সংঘর্ষ আরও বাড়বে বলে আমার কাছে মনে হচ্ছে। যদি বিএনপির হাইকমান্ড যদি আগের থেকে এটা যদি কন্ট্রোল না করতে পারে, তাহলে এটা আমার মনে হচ্ছে এটা নেতিবাচক দিকে যাবে। নিশ্চয়ই বিএনপির নীতি নির্ধারকরা এই বিষয়টি আরও নজর দিবেন। সমকাল সংবাদ পর্যালোচনা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল সমকাল সংবাদ পর্যালোচনার আজকের বিষয়। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো সবার আগে জানতে www.সমকাল.com চোখ রাখুন।